আব্বাকে জীবিত অবস্থাতে কিন্তু আমরা জিজ্ঞাসা করেছি, যেটা আসলে খুব টাফ। মানে এগুলো আপনি নিজেকে প্রশ্ন করলে চিন্তা করতে বুঝবেন আর কি জিনিসটা কতটা টাফ। আব্বাকে আমরা জিজ্ঞাসা করেছি, আপনাকে কবর কোথায় দিব, আপনার কোনো চয়েস আছে কি না, এটা সেটা। আমরা তো জীবিত মানুষের জানাজা পড়ার জন্য রওনা দিলাম। আব্বার পিসিতে যে টাকাটা ছিল, এই পিসির টাকাটা ওনাকে আব্বা দিয়ে যেতে বলেন এবং বলেন যে ও বের হবে খুব শীঘ্রই। ওরে যদি তোমরা, ও আমার বলছে যে ও ভ্যানে সবজি বিক্রি করবে, তো যদি তোমরা ওরে সবাই মিলে একটা ভ্যান কিনে দিতে পারো, এগুলো উনি বলছেন। ওটা হচ্ছে যে আমরা তো, সেটা হচ্ছে 21শে নভেম্বর রাত 8:15টার মতো বোধহয় বাজে। তখন হচ্ছে আমাকে আমার বাসা থেকে জানালেন যে কারাগার থেকে একজন ডেপুটি জেলার, উনি আমার বড় ভাইকে ফোন দিয়েছেন এবং ফোন দিয়ে বলেছেন যে আজকে ওনার সাথে আপনারা শেষবারের মতো সাক্ষাৎ করবার সুযোগ পাবেন, আপনারা চলে আসেন, কতজন আসবেন, একটা ফর্মালিটিস আছে, এনআইডি জেনারেল নিয়ে যেতে হয়, তো সেগুলো আপনারা নিয়ে আসবেন। তো আমি তখন যেহেতু আমি পুরো দস্তুর মামলায় ব্যস্ত বা মামলায় সময় দিই, আমি তখন আমাদের যে আইনজীবীদের যে অফিস পুরোনো পল্টনে, সেখানে ছিলাম। পরে আমি ওনাদেরকে বললাম যে আপনারা চলে আসেন। ওনারা আমার এই বাসা থেকে গেলেন আর আমি ওখান থেকে আসলাম। তো যেহেতু আমি কাছে ছিলাম, আমি অনেক আগে চলে গেছি। তো কারা প্রশাসনের হয়তো দৃষ্টিভঙ্গিটা এরকম ছিল যে আমাদেরকে আগে সাক্ষাৎ করাবেন, কিন্তু যেহেতু চৌধুরী সাহেবের পরিবার আগে পৌঁছে গেছেন এবং তাদের বাসা কাছে, ফলে তারাই আগে সাক্ষাৎ করতে গেছেন এবং তারা আগে সাক্ষাৎ করে বের হয়েছেন 11:30টার দিকে বোধহয়, বা আমার ঠিক মনে নেই, 11:30টাই হবে। এরপরে আমরা সাথে সাথেই ঢুকি এবং আমরা ঢোকার পরে আমরা যখন যাই, আমাদেরকে তো সবাইকে চেক করে, তারপরে মহিলাদের আপনার আমার মারা বা আমার যাতে মহিলা ছিলেন, আমার বোন, আমার ওয়াইফ সহ আমার ভাবিরা সবাই তো ওই যে যেহেতু বোরকা পরেন, তাদের যে স্কার্ফ সেগুলো সব খুলে খুলে তারপরে যেতে হয়েছে আর কি। তো সেগুলো দিয়ে তারপরে আমরা যখন ভিতরে গেলাম, গিয়ে আমার বাবাকে আমরা ঘুমন্ত অবস্থায় দেখছিলাম, উনি ঘুমাচ্ছিলেন। তো আমার, মানে কিছুক্ষণ পরে ফাঁসি হ্যাঁ, নিয়ে উনি পুরো ঘুমাচ্ছেন। পুরো ঘুমাচ্ছেন এবং আপনাকে আমি রুমটার সম্বন্ধে যদি একটু আইডিয়া দিই, এটা একটা ভয়াবহ রুম। মানে এটা আপনারা এখন ওই কারাগারে গেলে আপনারা দেখতে পারবেন। রুমটা খুবই ছোট, সরু, খুবই ছোট। আমাদের যে কোনো বাসার যে ওয়াশরুম হয়, অনেকটা ওই রুমের একটা, ওইখানে একটা সাইডে জায়নামাজের উপরে আমার বাবা শোয়া ছিলেন। ওই রুমেরই সামনে একটু ভিতরে আপনার একটা আলাদা দেয়াল তোলা থাকে, ওইটাই হচ্ছে ওখানে তাদেরকে ওয়াশরুমের কাজগুলো করতে হয়, আর এই পাশে তারা থাকেন। তো সেলটার সামনে খুব ছোট্ট একটা জায়গা আছে, যেটাকে আমরা কি বলতে পারি, উঠোন তো অনেক বড় ব্যাপার, মানে একটু খোলা জায়গা আছে। আমরা ওখানে সবাই গিয়ে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে আমার যে বোন এবং আমার বড় ভাইয়ের যে ছেলে, তারা আমার আব্বাকে ডাকলেন। কয়েকবার ডাকার পরে আব্বা বেশ গভীর ঘুমে বলা যায়, মানে উনি শুনতেছিলেন না এরকম। কয়েকবার ডাকার পরে উনি তাকালেন এবং তারপরে উনি আমাদেরকে দেখলেন এবং আমাদের সংখ্যা দেখে উনি কিছুক্ষণ বসে থাকলেন। আম্মা বললেন যে আমরা শেষ সাক্ষাৎ করতে আসছি, উঠে আসো। পরে আব্বা তারপর দাঁড়ালেন, দাঁড়ালে পরে আলহামদুলিল্লাহ, তারপরে উনি নর্মালি সবাইকে আসসালামু আলাইকুম দিয়ে ওনার কথাবার্তা শুরু করলেন। এবং আমি যেটা বলি যে আপনি যদি আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনেন, ঠিক যেভাবে ওনারা শুরু করেন, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, একদম ওইভাবে আব্বা বলে বক্তব্যের মতো। মানে এটা কোনো এরকম না যে কী ব্যাপার তোমরা এই একদম বক্তব্যের মতো। এবং সেখানে তিনি বললেন যে ওনাকে কারা প্রশাসন তখনও পর্যন্ত জানায় নাই যে ওনাকে এক্সিকিউট করা হবে, এটা হচ্ছে ওনার প্রথম কথা। এবং উনি বললেন যে এখন এই ঘুম থেকে তুলে তো ওরা বলতেছে যে আপনার ফাঁসি কার্যকর করা হবে, এটা কেমন অমানবিকতা। এবং আমাদের সাথে কিন্তু কারা প্রশাসনের তখন জেলার ছিলেন, ডেপুটি জেলার ছিলেন, তারাও আমাদের সাথে দাঁড়ানো। এবং সে এক দুঃসহ স্মৃতি আর কি। যাই হোক, এরপরে আব্বা তার মতো করে সব কথা বললেন, মামলার অসঙ্গতি নিয়ে কথা বললেন, তারপরে তার ব্যাপারে কী কী জুলুম করা হয়েছে সেটা বললেন। তারপরে হচ্ছে আইনজীবীদের ভূমিকার প্রশংসা করলেন
জামাত শিবিরের ভূমিকার প্রশংসা করলেন, জনশক্তির জন্য দোয়া করলেন, আমাদের জন্য অনেকগুলো পরামর্শ দিলেন, আমার আম্মাকে লুক আফটার করার কথা বললেন, আমাদের প্রত্যেকটা ছেলের জন্য আলাদা আলাদা কথা বললেন, ছেলের বউদের জন্য আলাদা করে কথা বললেন, সবার তার যে বিআইগুলো আছে বিআইন তাদেরকে সালাম পৌঁছাতে বললেন। একটু লম্বা, আমার মনে পড়ে এটা প্রায় বোধহয় আমি কলামটা লিখেছি প্রায় ২৫০০ ওয়ার্ড হবে আর কি, লম্বা একটা আর্টিকেল, ৭-৮ পৃষ্ঠা হবে ডক ফাইলে। এই পুরোটা একটা লম্বা আলোচনা, ৪০ মিনিটের মতো একটা সাক্ষাৎ। মাঝে শুধু একবার ডেপুটি জেলার আমার একটু দৃষ্টি আকর্ষণ করছিল একজনকে একটু, যে একটু মানে শর্ট করা যায় কিনা। আব্বা বলছিলেন যে আমি কথা শেষ হলে ১ মিনিটও দেরি করব না, আপনাদের কাছে আমি কখনো করি নাই, চাই নেই, আজকে আমি আমার কথা। এবং এখানে একটা আরেকটা জিনিসও বলি, যদিও কারা কর্তৃপক্ষ ওনাকে জানান নাই, কিন্তু এই আলোচনা তো ওনাদেরকে একটা পকেট রেডিও দেওয়া হইতো, এবং সেই রেডিওগুলো উনি শুনতে পাচ্ছিলেন যে এই যে যেগুলো আছে দৌড়াদৌড়ি, মৃত্যু পরোয়ানা, এটা সেটা, এগুলো নিয়ে তো দৌড়াদৌড়ি যেগুলো, সেগুলো উনি জানতেন। এবং আমরা তাকিয়ে দেখলাম উনি নিজে ওনার সবগুলো পোশাক আশাক জিনিসপত্র সব উনি বিভিন্ন ছোট ছোট শপিং ব্যাগ, পলিথিন যা ওনার কাছে ছিল আর কি, বাজারের ব্যাগ, সবগুলোর মধ্যে উনি ভরে 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 উনি রাখছেন। তো উনি এটা দিয়ে দিতে চাইলেন। জেলার বললেন যে স্যার, আমাদের তো আইনগত একটু সীমাবদ্ধতা আছে, আমরা তো একটু চেক না করে দিতে পারি না, তবে আপনাকে ওয়াদা দিলাম আপনার কোনো কিছু আমরা রাখবো না, সব দিয়ে দিব। তা আবার বললো যে আমি দিয়ে গেলে তো আমি ভালো ফিল করতাম, স্বস্তি ফিল করতাম। বললো যে না, এটা স্যার আমি দিতে পারবো না। এই তো পরে আব্বা তাদেরকেও ধন্যবাদ দিয়েছেন যে আপনারা যে কষ্টগুলো করছেন অথবা এটা সেটা। এবং ওনার আপনারা জানবেন নিশ্চয়ই, কারাগারে এইরকম সিনিয়র বন্দি যারা থাকে তাদের একজন সেবক থাকে, আর উনিও কয়েদি থাকেন, তাকে মানে দেখভাল করার জন্য থাকে আর কি, তার কোনো যদি চাহিদা টাহিদা থাকে। তো আব্বার পিসিতে যে টাকাটা ছিল, এই পিসির টাকাটা ওনাকে আব্বা দিয়ে যেতে বলেন, এবং বলেন যে ও বের হবে খুব শীঘ্রই, ওরে যদি তোমরা, ও আমার বলছে যে ও ভ্যানে সবজি বিক্রি করবে, তো যদি তোমরা ওরে সবাই মিলে একটা ভ্যান কিনে দিতে পারো, এগুলো উনি বলছেন। এগুলো আমার মনে পড়ে। আরেকটা জিনিস এখানে বলা দরকার, যেহেতু পিসির কথায় মনে আসলো। পিসি বলতে? পিসি হচ্ছে কারাগারের যারা থাকেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট বলতে পারেন। আচ্ছা। এইখানে এই কথাটা ভালো আপনিও প্রশ্ন করলেন, আমিও বলতে চাচ্ছিলাম। আব্বা ২০০১ থেকে ২০০৬ সালে যখন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, তখন তো মন্ত্রীদের অনেকগুলো কমিটি থাকে, আইন শৃঙ্খলা কমিটি, এটা কমিটি সেটা কমিটি। দুটো খুব সিগনিফিক্যান্ট কমিটিতে আব্বাকে রাখা হয়েছিল, এটা হয়তো ওনার সততার জন্যই রাখা হয়েছিল। একটা হচ্ছে কারা সংস্কার সংক্রান্ত কমিটি, অনেকগুলো কমিটি আছে, আমি এখানে দুটো কথা বলতেছি। আরেকটা হলো সরকারি ক্রয় সংক্রান্ত কমিটি। তো এই কারা সংস্কার সংক্রান্ত কমিটির একজন মেম্বার হিসেবে উনি বাংলাদেশের অনেক জেলায় উনি গিয়েছেন, এবং এই যে জেলে উনি ওনার ফাঁসি কার্যকর হলো, এই জেলে উনি একাধিকবার সফর করেছেন, ওনাকে ক্রেজ দেওয়া হয়েছিল। তো এই যে ওনার সময়ই এই পিসি ওনার সুপারিশে যে যাতে কারাবন্দীরা তাদের অ্যাকাউন্টে কিছু টাকা থাকে, তারা যেন তাদের প্রয়োজন মতো ওদের যে বেকারি আছে অথবা যে ক্যান্টিন আছে সেখান থেকে কিছু রান্না করে বা কিছু খাবার জন্য তারা কিনতে পারে, প্রয়োজনীয়তা এটা। তারপরে হচ্ছে ফ্যানের সংখ্যা বাড়ানো, তারপরে পেপার দেওয়া, তারপরে হচ্ছে আপনার বিটিভি, অন্ততপক্ষে বিটিভি যেন দেখা যায়, এগুলো কিন্তু ওনার সুপারিশ ছিল। এবং আমি গত ১৫ বছরে যেহেতু আমাদের জামাত শিবিরের অসংখ্য মানুষ কারাগারে গেছেন, কত মানুষ যে আমাকে বের হয়ে মানে আব্বার জন্য দোয়া করছেন যে উনি আমাদের এই পিসিটা দিয়ে যে আমাদের কত সহজ করে দিছে, মানে ওটা না হলে জেলের খাবার এত নিম্নমানের, আমরা হয়তো ওটা দিয়ে একটা ডিম কিনলাম, ওইটা দিয়ে হয়তো আমরা একটা কিছু কিনে আমরা খাওয়া দাওয়া করছি। তো এটা অনেকেই আমাকে খুবই ওনার আমি দোয়া করি যে আল্লাহ যেন এগুলোকে ওনার জন্য সাদাকা জারিয়া হিসেবে কবুল করেন, ওনার এই উদ্যোগটা। আচ্ছা, তারপর মানে যেটা বললাম যে আপনার যে কলাম বিষয় ও আচ্ছা, না তো কলামটা, এরপরে তো কলামটা হলো কি, মানে আমরা যখন বাসায় ফিরলাম, বলতে আমরা তো ওনার কে দেখে আমরা বাড়িতে চলে গেলাম। এখানে ইম্পর্ট্যান্ট আলাপ যেটা, সেটা হচ্ছে যে আমাদের আগে যারা ছিলেন, যে দুজনের ফাঁসি কার্যকর হয়েছিল, শহীদ আবুল কাদের মোল্লা এবং শহীদ মোহাম্মদ কামারুজ্জামান, তাদের পরিবারের কেউ জানাজায় অংশ নিতে পারেন নাই। কিন্তু আমাদের সময় যখন আসলো, আমাদের এটা ডিসিশন ছিল, আমাদের পারিবারিকভাবে সিদ্ধান্ত ছিল যে যাই হোক না হোক আমরা জানাজায় অ্যাটেন্ড করার চেষ্টা করব যতদূর যাওয়া যায়।
এবং আমরা আপনাদের সিদ্ধান্ত। হ্যাঁ, এটা আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিলাম। পরে আমরা সেটা সংগঠনকে জানালাম, সংগঠন আমাদেরকে সহযোগিতা করলেন। পুরো পথ আমরা তখন তো পদ্মা ব্রিজ হয়নি, আমরা পাটুরিয়া হয়ে গিয়েছি। তো ওই পুরো পথেই সংগঠনের ভাইরা আমাদেরকে সহযোগিতা করেছেন, তারা বিভিন্ন জায়গায় দাঁড়ানো ছিলেন, কারণ আমাদের উপর আক্রমণের সম্ভাবনা ছিল। এখানে এটাও বলা দরকার, আলোচনায় ভালো হবে। আমরা যখন বের হলাম, বের হতে হতে 12টা 10-এর মতো বাজলো এবং সামনে তখন প্রচুর মানুষ, এবং প্রচুর মানুষ বলতে আমাদের পন্থী মানুষ না, কিন্তু সবই ধরেন ওই গণজাগরণ মঞ্চের যে সমর্থক যারা, তারা। এবং তাদের খুব রাগ ছিল, মানে রাগটা এরকম, রাগের মানে অ্যাপ্রোচটা এরকম যে এত দেরি করছেন কেন আপনারা, মানে আপনাদের মানে মোল্লা সাহেবের ফাঁসি কার্যকর হয়েছে হচ্ছে রাত 10টায়, তো সেইখানে আমাদেরটা 12টা পার হয়েছে। আমাদের সময় তো দুটো ফাঁসি একসাথে কার্যকর হয়েছে, দুটো পরিবারের সাক্ষাৎ, সেই জন্য প্রসেসটা বিলম্বিত হয়েছে। কিন্তু মানে তাদের জন্য তর্স হয়েছিল না। হ্যাঁ, তো আমার মনে আছে যে আমি একটু যখন দাঁড়াবার চেষ্টা করলাম, মানে তখন আমার একটু সিঙ্ক নিল হচ্ছে, সিঙ্ক অবশ্যই সেটা বুঝবে না দর্শকরা, মানে আমার একটু মানে সাক্ষাৎকার নিল হচ্ছে আহির আলম ভাই। আহির আলম ভাই তখন বিবিসিতে ছিলেন। আহির আলম ভাইয়ের কথা মনে পড়তেছে, উনি একটু কিছু বলতে একটু নিলেন, কিন্তু এরপরে আমার উপরে বেশ হামলার মতো হইল। হামলার মতো হওয়ার পরে ওইখানকার জেলের সামনে যে কারারক্ষীরা ছিল, তারা দ্রুত আমাকে ধাক্কা দিয়ে আমরা যেই গাড়িগুলো নিয়ে গেছিলাম, সংগঠন আমাদেরকে গাড়ি দিয়েছিল, সেই গাড়িগুলোর ভিতরে ঢুকিয়ে দিলেন, এবং এরপরে ওই গাড়ি সহ আমরা রওনা দিলাম। এরপর তো যখন আমরা পৌঁছালাম, আমরা যখন পাটুরিয়াতে পৌঁছাই, পাটুরিয়াতে এর আগে অবশ্য আমরা তো ঢাকা পার হওয়ার আগে আমিনবাজারের দিকে থাকা অবস্থাতে আমরা জেনে যাই যে আব্বার ফাঁসি কার্যকর হয়ে গেছে। ও মানে আপনারা আগে চলে গেছেন। জি, ওটাই বললাম, একদম শুরুতেই বললাম যে আমরা তো জীবিত মানুষের জানাজা পড়ার জন্য রওনা দিলাম। এটা একদম ফার্স্টে, একদম ইন্টারভিউ শুরুতে আমি বলছিলাম। জি 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 হ্যাঁ, যে মানে আপনি যখন বললেন যে আপনজন হারানোর বেদনাটা কীরকম, তখন বলছিলাম যে আপনজন তো সবাই হারায়, তা আপনজন হারানো তো এটা পৃথিবীর নিয়ম, সবারই বাবা মা থাকে, সবাই মারা যায়, কিন্তু অ্যাবনর্মালি যখন কিছু একটা জিনিস হয়, ওইটার এফেক্টটা বেশি মাথায় থাকে বা বুকে থাকে। তো আমরা যখন ওই পাটুরিয়াতে পৌঁছাই, তখন আমরা যে ফেরিতে উঠলাম, তখন ওঠার সময় দেখলাম যে আব্বার ফেরি রেডি, অর্থাৎ তার লাশ যে ফেরিতে উঠবে সেটা রেডি। অর্থাৎ অনেকটা মন্ত্রীদের মতো যেরকম ফেরি, আপনারা দেখছেন কি না জানি না, এখন তো ফেরি সিস্টেমে উঠেই যাচ্ছে। ফেরিতে ওই মন্ত্রী যদি কোনো সফরসূচি পাঠায়, তাহলে তার জন্য একটা ফেরি রেডি থাকে সব সময়। ধরেন উনি 12টার সময় যাবেন, তো ওই সকাল থেকে একটা ফেরি তার জন্য স্ট্যান্ড বাই, একটা পল্টন রেডি থাকে। ঠিক ওরকম একটা পল্টন তার জন্য রেডি ফেরি। আমরা অন্য একটা সাধারণ ফেরিতে করে আমরা চলে গেলাম। তো যখন আমরা এই সব ওনাকে দাফন দিয়ে যখন আমরা ফিরলাম, বাসায় আসার পরে আমাদের সবার মধ্যেই একটা চিন্তা এরকম তৈরি হলো যে না, আসলে উনি যে বক্তব্যটা দিয়েছেন এটার মধ্যে অনেক মেসেজ আছে। মেসেজ শুধু আমাদের পরিবারের জন্য না, পরিবার, আত্মীয় স্বজন, সংগঠনের লোকেরাও জিজ্ঞাসা করতেছিল, ভাই কোনো নসিহা দিয়ে গেছেন কি না, আমাদের জন্য কোনো মেসেজ আছে কি না। এই সবগুলো মিলে আমরা চিন্তা করলাম যে এগুলোকে আসলে লেখা দরকার। তো আমি যেহেতু লেখালেখির সাথে জড়িত, টুকটাক আমার উপরই দায়িত্বটা আসলো, কিন্তু আমার তখন আসলে এত বিক্ষিপ্ত ছিলাম, তো আমি তখন সাহস পেলাম না, বললাম যে না, আমি লিখবো, কিন্তু আপনারা সবাই ইনপুট দেন। এরপরে আমাদের বাসায় আমরা একটা বিরাট একটা আত্মীয়দের প্রোগ্রাম করেছিলাম। আত্মীয় বলতে যারা শেষ সাক্ষাতে গিয়েছিলেন সবাইকে ডাকছিলাম। ডাকার পরে যে যেটা বলতেছে, যে এই ধরেন একটা লাইন মিস গেল, আমার হয়তো মনে পড়লো না, সেই লাইনটা বলছে যে না, উনি এই কথাটা বলছে, তখন ওটা অ্যাড্রেট করে দিছি। এইভাবে সবার কন্ট্রিবিউশনে ওই লেখাটা লেখা হয়েছিল। এই হচ্ছে আর্টিকেলটা। পরবর্তীতে আমরা ওইটা আমাদের বোধহয় পত্রিকায়ও দিয়েছিলাম, সংগ্রামে বা কয়েকটা পত্রিকায়, আর হচ্ছে জামাতে একটা বুলেটিন বের করেছিল আব্বার উপরে, সেই বুলেটিনও এগুলো দিয়েছিলাম। আর এমনি অনলাইনেও বোধহয় কয়েকটা সাইটে এটা পাবলিশ করেছিলাম। ফেরি পর্যন্ত বলছিলেন, ফেরি তারপর ফেরি তো গেলাম, ফেরিতে আমরা উঠলাম, ফেরিতে উঠে আমরা ওই পারে গিয়ে নামলাম, তারপরে গোয়ালন্দ থেকে ফরিদপুরে গেলাম। ফরিদপুরে ঠিক মতোই গেলাম, কিন্তু আমাদের বাসার যেই মানে বাড়ির যেই রাস্তা, ওই রাস্তাটা আমার দাদার নামে করা। আমি তো বলেছি বোধহয়, আমার দাদা মানে আমার দাদা ফরিদপুরের খুবই প্রথিতযশা ব্যক্তি। ফরিদপুরের যে জেলা মিউজিয়াম আছে ওইখানে আমার দাদার ছবি আছে, কারণ উনি পাকিস্তান আমলের এমপিএ, তো ওনার নাম হচ্ছে মরহুম মৌলানা আব্দুল আলী, এবং ওনার নামে আমাদের ওই বাড়ির সড়কটা, বাড়িতে ওই সড়কটা, ওটা আমরা দেই নেই, ওটা জেলা প্রশাসনই ওনার নামে দিয়েছে। তো
এবং আমার দাদার অনেক হিস্ট্রি আছে। আমার দাদা যেহেতু জামাত করতেন, এটা একটু বলে রাখি, আমার দাদা যেহেতু জামাত করতেন, তো 71 সালের পরে কোনো অ্যালিগেশন নেই, কিন্তু যেহেতু জামাত করতেন, কারণ উনি এই লাইনের মানুষই না, উনি একটু সুফি চিন্তাধারার মানুষ ছিলেন। তো পরে জামাত করার কারণে ওনাকে আটক করা হইলো। তো উনি প্রতিটা জেলার একটা কেন্দ্রীয় ঈদগাহ থাকে আর কি, আপনারা জানেন কি না, মানে প্রতিটা জেলাতে একটা, যেখানে ডিসি সাহেব নামাজ পড়েন, তারপরে ওই এলাকার মন্ত্রীরা থাকলে নামাজ পড়েন। তো আমাদের ফরিদপুরের যে ঈদগাহ, ওইখানে আমার দাদা নামাজ পড়াতেন। তো আমার দাদা জেলখানায়, তো চান রাতে, মানে ঈদের দিন রাতে মানুষ খুব মিছিল করলো আর কি, যে আমরা নামাজ পড়বো না, ওই মৌলানা সাহেব যদি কারাগারে থাকে আমরা নামাজ পড়বো না। এটা আমি শেখ মুজিবের আমল কিন্তু তখন। তারপরে এই অবস্থার পরে স্থানীয় ডিসি সাহেব শেখ মুজিব সাহেবকে জানালেন। তো শেখ মুজিব সাহেব বলে যে ওনারা ধরছে কে, সে আমার দাদাকে চিনতেন, যেহেতু আমার দাদা অনেক পুরনো, 62 সালের এমপি। পরে শেখ মুজিবের অর্ডারেই কিন্তু আমার দাদাকে ছেড়ে দেওয়া হয় এবং আমার দাদা পরের দিন ওই নামাজ পড়ান। তো আমরা এরকম পরিবারের সদস্য। তো তো এই যখন আমরা সেই আমার দাদার নামে থাকা ওই সড়কটায় যখন আমরা ঢুকতে গেলাম, তখন থেকে আমরা আস্তে আস্তে বাধা পেলাম, আমাদেরকে ঢুকতে দিবে না। আমরা বহু কষ্টে, আপনাদের বাড়িতে আপনাদের ঢুকতে দিবে না, না? পরে মানে আমরা তো খুবই ফর্চুনেট যে আমরা তো আল্লাহর রহমতে লাস্ট মোমেন্টে একদম যেতে পারছি এবং আমি আমার বাবার জানাজা পড়তে পারছি। আর আমাদের আগে যারা পড়ছেন তারা তো, যাদের ফাঁসি হয়েছে, এরা তো যেতেই পারেনি। তো ওই সময়গুলো আসলে ভয়ঙ্কর সময় এই কারণে যে মানে এটা আস্তে আস্তে লুজ হয়েছে। আমি আপনাকে যদি বলি, মানে 13 সাল পর্যন্ত আওয়ামী লীগের, 13 বা 14 সাল বলবো আমি, সরি 13, 14, 15, 11, 12, 13, 14, 15, ওই সময় পর্যন্ত স্টিম রোলারের মাত্রা ছিল ভয়াবহ, ভয়াবহ। এটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে মানুষ সাফার করেছে। আপনি হাজার হাজার মানুষ সাফার করেছে, শত শত মানুষ গুলিবিদ্ধ হয়েছে। এবং বাংলাদেশের পরবর্তীতে বরঞ্চ 15 সালের পরে এই এই হারটা কমে গেছে, যার কারণে 13 থেকে 15 কিন্তু বাংলাদেশের ভিকটিম মানে অনেক বেশি। যাই হোক, পরে আমরা যে জায়গায় আব্বার কবর, এখানে এটাও বলা দরকার, আব্বাকে জীবিত অবস্থাতে কিন্তু আমরা জিজ্ঞাসা করেছি, যেটা আসলে খুব টাফ। মানে এগুলো আপনি নিজেকে প্রশ্ন করলে চিন্তা করতে বুঝবেন আর কি, জিনিসটা কতটা টাফ। আব্বাকে আমরা জিজ্ঞাসা করেছি, আপনাকে কবর কোথায় দিব, আপনার কোনো চয়েস আছে কি না, এটা সেটা। তো আমার দাদা 1974 সালে, এটাও বলা দরকার, আমাদের দাদা 1974 সালে উনি মক্কা শরীফে হজে যান এবং উনি সেখানে মারা যান। আপনার দাদা? আমার দাদা। এবং আমার দাদার কবর হয়েছে মক্কায়। মক্কায় তখন ওই 74 সাল পর্যন্ত বা আরও কিছুদিন, কয়েক বছর পর পর্যন্ত যারা মারা যেতেন তাদেরকে মক্কায় মারা গেলে জান্নাতুল মুআল্লা নামে একটা কবরস্থান আছে, ওইখানে কবর দেওয়া হতো। ওই কবরস্থানে আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আরও বড় বড় সাহাবী এবং মহিলা সাহাবীদের কবর আছে। সমস্যা? না, আপনার বলেন। তো সেই আমার আব্বা আমাকে যেটা পরেও বলছিলেন, এবং আমার আরও কয়েকজন আত্মীয় স্বজনকে আমার আব্বা দেখিয়েছিলেন, যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার খুব কাছেই আমার দাদার কবরটা হয়েছিল। এবং এখন কিন্তু আর হয় না। এখন যদি কেউ মারা যায় তাদেরকে অনেক দূরে, মানে এখন হাজীদের কবর দেওয়ার জন্য আলাদা একটা কবরস্থান হয়েছে। তো আমার দাদা ওখানে ছিলেন। তা আমার আব্বাকে যখন জিজ্ঞাসা করছিলাম আমরা, যে আপনার কবর কোথায় হবে, আপনার কোনো চয়েস আছে কি না, তখন উনি বলছিলেন যে আমার তো ইচ্ছা অনেক কিছুই করে, কিন্তু সেগুলো বললে তো জেল প্রশাসন বিপদে পড়ে যাবে। আমার তো ইচ্ছা করে আমার আব্বার পাশে গিয়ে থাকতে। তো ঠিক আছে, তোমরা যেখানে ঠিক করছো বা তোমাদের কোনো চয়েস আছে কি না। তো পরে আমরা বলছিলাম যে আমরা ওই জায়গাটাই করেছি, এবং উনি সেখানে, ওনাকে আমরা পরবর্তীতে দাফন দিয়েছিলাম আর কি। তারপর চ্যাপ্টারটা কেমন? দাফন দিলাম, দাফন দিয়ে আমরা তারপরে তো এই দাফন পর্যন্ত তো ধরেন আমরা একদমই ওই জায়গাতে, যেই জায়গায় কবর হবে ওই জায়গাতে আমরা উপস্থিত ছিলাম। এবং মানে আমাদের যেটা বাড়ি যদি ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে 5 মিনিট 7 মিনিট লাগে, কিন্তু আমাদের বাড়িতে যাওয়া হয়নি, আমরা ওখানেই ছিলাম। এবং এখানে বলা দরকার যে তখন আব্বার নাতি, 3জন নাতি তখন ছিলেন। 2জন আমার ভাইয়ের ছেলে আর একজন আমার ছেলে। আমার ছেলেটার বয়স তখন মাত্র 3 মাস, এবং শীতকাল, যেহেতু নভেম্বর মাস। এই 3 মাসের আমার এই বাচ্চাকে নিয়েই ওর মা, আমার ওয়াইফ,
সেই সে কারাগারে দেখা করতে গেল এবং সেখান থেকে একভাবেই এই চরম রিস্কি সময় আর কি মানুষের এই আক্রমণ বা এগুলোর মধ্যেই এই ছোট বাচ্চাকে নিয়ে ওরা সবাই আমরা একসাথে ওই আব্বার ওখানে গেলাম। তারপরে ওখান থেকে দাফন দাফনের পর তো ওরা চলে গেল। এখানে মানে তাদের মধ্যে একটা তাড়াহুড়ো ছিল। মানে এখানে জিনিসটা এভাবে বলি যে জেল প্রশাসন থেকে যারা গেলেন তাদের দায়িত্ব ছিল পরিবারের কাছে লাশটা বুঝিয়ে দেওয়া এবং আল্লাহর ইচ্ছা মানে আমরা তো ওই যে বললেন আপনজন হারানোর বেদনা, আমি নিজে আমাকে খুঁজলো তারা, কারণ এই 5 বছরে আব্বার সাথে আমরা যে দেখা সাক্ষাৎ করেছি সবগুলোর আপনার কি বলা যায় সাক্ষাৎ আমি নিজে সাক্ষাতের আবেদনগুলো করার কারণে আমার নাম বা আমারটাই জেল প্রশাসন জানতো এবং এখনও পর্যন্ত এইটাই আপনার সাধারণভাবে মানে পারসেপশন আর কি, যেহেতু আমাকে একটু বেশি দেখা যায় এই কারণে মানুষ হয়তো মানে চেনে বেশি। তো জেল প্রশাসন থেকে যারা গিয়েছিলেন তারা আমাকে খুঁজলেন, তা আমি গেলাম। তো যাওয়ার পরে তারা আমাকে বললেন যে আপনি লিখে দেন যে আপনি ওনার বডি বুঝে পাইছেন, এবং আমি হাত দিয়ে সিগনেচার করে মানুষ যেভাবে টাকা বুঝে নেয় যে এত টাকা বুঝে পেলাম, ঠিক এরকমভাবে লিখলাম যে আমি ওনার লাশ বুঝে পেলাম। তারপরে সেই লাশ গ্রহণ করে সেটাকে দাফন করলাম। এই তো তারপরে বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে কিছু সময় থেকে তারপর আমরা ঢাকায় ব্যাক করলাম। আচ্ছা, যখন ঢাকায় আসলেন পরবর্তী না, ঢাকায় এসে তো জি জানাজাটা কি পড়িয়েছিল? আচ্ছা, জানাজা আমার বড় ভাই ছিলেন, কিন্তু জানাজা ওখানে আমাদের সংগঠনের যে দায়িত্বশীল তারা ছিলেন ওখানে, তিনি পড়িয়েছেন। আমার চাচা ছিলেন একজন, তিনি মারা গেছেন এখন, তারা সবাই মিলে পড়িয়েছেন। এবং পরবর্তীতে যখন ওই যে জানাজাটার পরপরই দাফনের পরপরই কিন্তু মানে কঠোর বিধিনিষেধটা ওরা চলে যায়। এরপর থেকে তো তখন থেকেই সব মানুষ যাদেরকে আটকে রাখা হয়েছিল, মানে শুধু ফরিদপুর না, আশপাশের জেলা ঢাকা থেকে সবাই তখন আসতে শুরু করলো এই আর কি। আচ্ছা, জানাজা দিতে বা জানাজা কে পড়াবে না পড়াবে এই কোনো না, এগুলো নিয়ে আমাদের মানে তাদের মূল টার্গেটটা ছিল যে আমরা যেন খুব দ্রুত সময়ের মধ্যে এগুলো সম্পন্ন করি। দাফন পর্যন্তই তারা নিশ্চিত করতে চেয়েছিল যে আমরা এইটা দেরি যেন না করি, মানে আমরা যেন ওনারা তো পৌঁছাইছেন একদম ধরেন ফজরের ওয়াক্তে, বা মানে আকাশ তখনও পুরোপুরি সাদা হয়নি এরকম। তো ওনারা চেয়েছিলেন যে একদম যেন রাতের আধারেই যেন দ্রুত দাফন দিয়ে দেওয়া যায়। সেটা যখনই তারা দেখছে যে না হয়ে গেছে, এরপর তারা চলে গেছে। তো এরপরে আর তারা বাধা দেয়, এরপর বাধা দেওয়ারই বা কী আছে। আচ্ছা, এমনিতে এই পুরো ঘটনাতে মানে কোনো স্মৃতিটা আপনার বেশি মনে পড়ে বা কোনো মানে আপনার কষ্ট দেয়? না, আমি আমার কাছে সবটাই এটা তো আসলে ধরেন আলাদা করে বলার মতো কোনো বিষয় না, পুরোটাই তো আসলে অন্যায়। এবং এই অন্যায়টার মধ্যে আমাদেরকে ধরেন আমরা তো আসলে নিজেদেরকে তুলে ধরতে পারলাম না, কথাগুলো বলতে পারলাম না, মানুষকে জানাতে পারলাম না যে একটা পরিবারের উপরে কি পরিমাণ জুলুম করা হয়েছে। এবং আপনি দেখবেন ইনশাল্লাহ, আমরা বিশ্বাস করি এখন যেহেতু একটা পরিবেশ তৈরি হয়েছে, আমি গভীরভাবে আশাবাদী যে এই মামলার যে ভয়াবহ অনিয়মগুলো আছে এগুলো ইনশাল্লাহ প্রকাশিত হয়ে যাবে।